তার আগে আমরা দুদিকে দুটো বার পুঁতি, যেটার সাহায্যে ফিমারে এবং টিবিয়ায় একটা ট্র্যাকার সিস্টেম বলে। তো ওই ট্র্যাকারগুলো রোবটের একটা আই থাকে, সেখানে সেন্স করে। এই ট্র্যাকারগুলোকে রোবট সেন্স করে এবং আমরা বুঝতে পারি কম্পিউটারে, যে পুরো চিত্রটা পেয়ে যাই। এবং তারপরে আমরা প্রি অপারেটিভ ওই জাস্ট সার্জারি শুরুর আগে একটা ব্যালেন্স চেক করি। রোবট বলে দেয় এই ব্যালেন্স লাগবে, এই ব্যালেন্স আছে। এবং যখন আমরা প্রি অপারেটিভ একটা জোন 1, জাস্ট মেন অপারেশনের আগে, রোবোটিক অপারেশনের আগে জোন 1 রিলিজ ভেরাস কারেকশন করি, আমি নিজে আরেকবার ব্যালেন্স চেক করি, দেখে নিই যে সেখানে কতটা কাটার দরকার আছে বা কতটা কি রোবটকে কাটতে হবে। এবং রোবট যেটা অ্যাসিস্টেড করে, সেটা রোবটের অ্যাসিস্টেড পুরোপুরি, সেখানে হিউম্যানের কোনো রোল নেই। জাস্ট আমি একটা বারটা ধরে থাকি, বা 100-এর ক্ষেত্রে 100টা ধরে থাকতে হয়। আর এবার পুরো সার্জারিটা কমপ্লিট হতে ওই আরো 1-1.5 ঘন্টা লাগে। এবং তারপর সিমেন্টেড প্রসেসি, যেখানে আমরা ওই স্মিথ অ্যান্ড নেফিউর অ্যান্থেম লাগিয়েছিলাম। এটা 1 ইয়ার এগো, 23শে মার্চ সম্ভবত 2024 হয়েছিল উডল্যান্ডসে। তার আগে থেকে আমি রোবোটিক সার্জারি শুরু করি 2023-এর জানুয়ারি থেকে। তার আগে 2-4টে সেম কোম্পানি রোবটে অলরেডি করি, তারপর এনারটা করা হয়। এবং রোবটটা কোম্পানি ডেমো হিসেবে ফ্রি দেয় বলে ওনার কোনো চার্জেস আমরা এর মধ্যে লাগাইনি। এবং নর্মাল নি সার্জারি ক্ষেত্রে যেরকম 3 লাখ টাকা অ্যারাউন্ড খরচা হয়, সেরকম খরচা হয়েছিল। দ্বিতীয়বারে যেটা হয়, মানে উনি খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য উনি আবার আমাকে 1 বছর বাদে যোগাযোগ করে। অন্য হাঁটুটাও খারাপ ছিল, ব্যথা যখন আনবিয়ারেবল হয়ে যায় আবার আসেন। যেহেতু রোবট অ্যাভেলেবেল নয় এবং অলরেডি আমি এআই অ্যাসিস্টেড সার্জারি শুরু করেছি, হলোলেন্স টেকনোলজি, আর্থো 3D প্রোগ্রাম, সেটাতে যেটা হচ্ছে আমাদের ওনার একটা এক্সট্রা সিটি স্ক্যান অফ দ্য রাইট নি করে আমাকে মাইক্রোসফটে পাঠাতে হয়েছে। এবং সেই মাইক্রোসফট আমাকে প্রি অপারেটিভ একটা ডিজাইন পাঠিয়ে দেয় যে এই সাইজ লাগবে, দ্যাট ইজ রিসেম্বলস টু প্রথম নিতে যা লেগেছিল ওই 4 আর 3, এখানেও তাই লাগছিল সিটি স্ক্যানে মানে অনেকটা অ্যানাটমিক্যাল ব্যাপারটা হয়ে যায়। এবং এখানেও ওই যে অ্যানাটমিক্যাল নি আমরা প্রিসাইজিং আগে থেকে পেয়ে যাচ্ছি, সেখানে একটা অ্যাডভান্টেজ আছে। এবং এখানেও ফিমারাল ক্যানাল ওপেন করতে হয় না, একটা স্পেশাল জিগের মাধ্যমে ফিমার টিবিয়া দুটোই কাটা যায়। এবং এখানে এক্সট্রা সেটা হচ্ছে আমি জোন 1 রিলিজ বা জোন 2 রিলিজ বা অস্টিওফাইট ক্লিয়ারেন্সটা পুরোপুরি আমার নিজের মর্জিতে করতে পারি। এবং সেটার জন্যই এটাকে আমরা পুরো রোবোটিক্স বলছি না, এআইটাকে আমরা হিউম্যানয়েড রোবোটিক্স বলছি। ইটস আ হাইব্রিড সিস্টেম, ম্যান অ্যান্ড মেশিন। আমরা মেশিনকে অ্যাসিস্টেড নিচ্ছি এবং হাতে করছি। এবং তার জন্য আমরা এটা কি করতে পারি যে এম্বলিজমের চান্সটা এড়াতে পারলাম, জোন 1 রিলিজ, জোন 2 রিলিজ, অস্টিওফাইট ক্লিয়ারেন্স সব কিছু করতে পারলাম। তাতে পেশেন্টের পোস্ট অপারেটিভ স্টিফনেস এবং ব্যথাটা কিন্তু অনেক কম থাকে, মানে ক্লিয়ারেন্সটার জন্য। কিন্তু ব্যথা একটু হয়, রোবটেও হয়, এখানেও হয়। সেটা তো নর্মাল কাটার জন্য যে ব্যথাটা হয়, সেটা আমরা ওভারকাম করি। ওই ফিমোরাল ব্লক দিয়ে রাখি, 24 ঘন্টা প্রায় 30 ঘন্টা অবশ থাকে পাটা। আর এআইতে যে অ্যাডভান্টেজগুলো বললাম, এবং এক্ষেত্রে ওনার ভার্সানে আমি যতদূর বুঝেছি, উনি কিন্তু দুবারেই ওই প্রথম দিনেই দাঁড়িয়ে দ্বিতীয় দিনে চলতে শুরু করেছেন। কিন্তু ওনার ভার্সানে এবারের ওনার স্টিফনেসটা কম হয়েছে। ডান পায়ের ক্ষেত্রে আমরা রোবটটার বদলে এআই ইউজ করেছি, কারণ এটা আরেকটা অ্যাডভান্স টেকনোলজি। এবং দুটোর কম্পারেটিভ স্টাডির জন্যই আমার করার উদ্দেশ্য ছিল। বেসিক্যালি ওনার এক্সপিরিয়েন্স বলছে যে রোবটের থেকে এআইতে যেটা হয়েছে সেটার আমি অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ হয়েছে। দ্যাট ইজ বিকজ অফ সফট টিস্যু ক্লিয়ারেন্স সার্জারি অ্যান্ড অস্টিওফাইটস রিমুভাল, ভেরাস কারেকশন, দুটো পাই সোজা হয়ে গেছে। দুটোই ভেরাস ছিল প্রায় 10 to 15 ডিগ্রি, দুটোই সোজা হয়ে গেছে। সেটা কিন্তু আমি প্রি অপারেটিভ একটা ভেরাস কারেকশন এবং অস্টিওফাইট ক্লিয়ারেন্স, সফট টিস্যু রিলিজ আমি আগে থেকেই জোন 1 রিলিজ করে রেখেছিলাম। ওটাকেও রাদার হাইব্রিড কিছুটা বলা যায়। আর নর্মাল যে রোবোটিক সার্জারিগুলো ধরুন এই কলকাতায় বা অন্যান্য মহারাষ্ট্রে, মুম্বাইতে সব জায়গায় হচ্ছে, বা চেন্নাইতে, সেগুলো কিন্তু জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো।
ওই রোবট যেরকম কাটছে এবং লাগিয়ে দেওয়া হচ্ছে, তাতে তাড়াতাড়ি সার্জারিটা হচ্ছে, রক্তক্ষরণও একটু কম হচ্ছে এবং তাতে একটু দেখা যায় পোস্ট অফ ব্যথাটা একটু কম হয় ট্রুলি স্পিকিং। কিন্তু সেখানে ওই পেরি অপারেটিভ ক্লিয়ারেন্সটা কম হচ্ছে বলে পেশেন্টের কিন্তু একটা স্টিফনেস পরবর্তীকালে ডেভেলপ করছে। এনার এক্সপিরিয়েন্সটা তাই, যে ক্ষেত্রে আমরা এআই এর দিকে ঝুঁকছি, যে এই কারণে যে সেখানে আমাদের হাতের একটা কন্ট্রোল শুরু থাকছে। এটার কারণ হচ্ছে, ধরুন আমি যার কাছে শিখেছি, ডক্টর রানাওয়াত বা ডক্টর স্যানচেতি, এনারা তো প্রায় 1 লক্ষ সার্জারি করেছেন। এনারা প্রায় 30-40 বছর ধরে নি সার্জারি করে গেছেন বা আমার করেছেন। তার মানে কি ম্যানুয়ালি মানে আমরা ওটাকে মেকানিক্যাল অ্যালাইনমেন্ট বলতাম আগে, যে মেকানিক্যাল অ্যালাইনমেন্ট। তো এই সার্জারিটা কি ঠিক ছিল না? নিশ্চয়ই ঠিক ছিল, নাহলে এত লোক তো পরে আর করাতো না সার্জারিটা, যদি ফেলিওর রেট বেশি থাকতো। তো আমরা যে কোনো নতুন গ্যাজেটস আসলে তার হেল্প নিলে আমাদের সার্জারিটা আরেকটু প্রিসাইজ হয়ে যায় এবং আমাদের সার্জারিটা আরেকটু তাড়াতাড়ি হয়, সময়টা একটু কম লাগে, আরো প্রিসাইজ হয়ে যায়, আমরা আরো মেন্টালি স্যাটিসফাইড থাকি যে না আরো ঠিক কাজটা হলো। দিস ইজ দ্য সিম্পল ডিফারেন্স অফ এআই, রোবোটিক্স অ্যান্ড ম্যানুয়াল সার্জারি।